জুলাই সনদ সইয়ের একদিন আগেও কাটেনি মতভিন্নতা, সই করবে না বাম জোট। আগের দাবিতেই অনড় জামায়াত, ঝুঁকি এড়ানোর তাগিদ বিএনপির। ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রত্যয় প্রধান উপদেষ্টার। বাম গণতান্ত্রিক জোটভুক্ত আমরা এই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করব না। একেবারে শেষ মুহূর্তে কিছু সংখ্যা আমাদেরকে দাঁড়িয়ে বেরোচ্ছে। নভেম্বরে গণভোট হলে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে। এই সংস্কার যেই দলই ক্ষমতায় আসুক বা জাতীয় সংসদে যারাই মেজরিটি পাক তাদেরকে এটা বাস্তবায়ন করতেই হবে। আবারও বলি, বারে বারে বলি, যত জায়গায় গেছে এই যে সম্মেলন করলাম সেখানে বলে এসেছি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এটা এমন না যে কথা বলে ফেলেছি। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চাকসুতে ভোট উৎসবের পর চলছে গণনা, বুথে চিরকুট ইস্যু ও ব্যালটের সই না থাকা নিয়ে উত্তেজনা। ছাত্রদল শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ। কাল যমুনা অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়ে শাহবাগ মোড় ছাড়লেন এমপি ও শিক্ষকরা। আবারও শহীদ মিনারে অবস্থান, ৩ দফা আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি। মিরপুরে রাসায়নিক গুদামের আগুন নিভলেও বের হচ্ছে বিষাক্ত ধোঁয়া, বন্ধ আশপাশের কারখানা। বিশেষ পোশাকেও ঢুকতে ব্যর্থ দমকল কর্মীরা। নিহতদের মধ্যে 10 জনের পরিচয় শনাক্ত। জুলাই হত্যায় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে তদন্ত 8 ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ। শেখ হাসিনার মামলার যুক্তি তর্ক, লাশ পোড়ানো মামলার সাক্ষ্য গ্রহণ। এবং যাত্রী চাপ সামাল দিতে 1 ঘন্টা বাড়ছে মেট্রো চলাচলের সময়। রোববার থেকে সকাল 6:40 হতে চলবে রাত 10:10 পর্যন্ত। নভেম্বরে ট্রিপ বাড়লে কমবে বিরতি। জুলাই সনদে স্বাক্ষর করছে না সব দল। পটভূমিতে সঠিক ইতিহাস তুলে না ধরায় সই না করার ঘোষণা দিয়েছে বাম জোটের 5 দল। মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র তফসিল থেকে বাদ দিলে স্বাক্ষর করবে না গণফোরামও। সনদে সই করবে কিনা তা বিবেচনা করার কথা জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। সনদের সই করার বিষয়ে আগামীকাল অবস্থান স্পষ্ট করা হবে বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি আরও বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে করা যাবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। যারা নির্বাচনে জয়ী হবে তারা এটি বাস্তবায়ন করবে। এর আগে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অতি জরুরি বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, কথার কথা নয়, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। উৎসব মুখর ভোট করতে সব পদক্ষেপ নেবে সরকার। রাষ্ট্রীয় 4 মূলনীতি, সেই মূলনীতির বিষয়ে আমরা বলছিলাম সেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে আমরা সেখানে স্বাক্ষর করতে পারবো না। আমরা ওয়াকআউট করেছিলাম এই 5টি দল সেখানে ঐকমত্য কমিশনের আলোচনা সভা থেকে। আমরা চাচ্ছি যে গণভোট হবে নির্বাচনের আগে হবে। আমরা নভেম্বরের মধ্যে আমরা গণভোট দাবি করছি। আমরা পরিষ্কারভাবে বলেছি যে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠান হওয়াটাই ভালো, শ্রেয়তর। এই সনদ আগামী শুক্রবারে স্বাক্ষর করবার পরে, আমরা অঙ্গীকারনামা স্বাক্ষর করবার পরে এরপরে দায়িত্ব থাকবে সরকার কিভাবে এটাকে বাস্তবায়ন করবেন। 2টা গণভোটের নজির আছে, 17 দিন হয়েছে, 21 দিন হয়েছে। নভেম্বরে গণভোট হলে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে। একেবারে শেষ মুহূর্তে কিছু সংখ্যা আমাদেরকে দাঁড়িয়ে বেরোচ্ছে। বিশেষত বাস্তবায়নের বিষয়টা কীরকমভাবে সম্পাদিত হবে সে বিষয়টাকে জাতির কাছে খোলাসা না করে টেকসই রূপ প্রদান করা সম্ভব নয় বলে আমাদের কাছে মনে হয়। আমি মনে করি জুলাই জাতীয় সনদের সাথে নির্বাচন অনুষ্ঠানের কোনো সম্পর্ক নাই। এই সংস্কার সারা জাতি চায়, আমরাও চাই। জুলাই জাতীয় সনদ সবাই স্বাক্ষর করব। যে সমস্ত বিষয়ে ভিন্ন মত আছে, নোট অফ ডিসেন্ট আছে, এগুলো একদম পরিষ্কারভাবে দফাওয়ারি উল্লেখ থাকবে কি বিষয়ে কিভাবে নোট অফ ডিসেন্ট আছে। কারণ নোট অফ ডিসেন্ট দেওয়ার এখতিয়ারের জন্যই তো আমরা ঐকমত্য কমিশনে আলাপ আলোচনা করেছি। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী নাজমুস সালেহি। যাচ্ছি তার কাছে। সালেহি, আমরা জেনেছি জুলাই সনদ সইয়ের আর একদিন বাকি আছে। তো এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা তৈরি হয়েছে, তারা এক একজন এক এক কথা বলছেন এখনও। তো এই বিষয়গুলো নিয়ে একটু জানতে চাই আপনার কাছে। আপনি জানেন যে জুলাই সনদ ঘোষণার তারিখ ঠিক করা হয়েছিল 15 অক্টোবর, সেটি আসলে বাড়িয়ে
17 অক্টোবর করা হলো। এবং আপনি জানেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ফাও মানে বিশ্ব খাদ্য সংস্থার একটি কনফারেন্সে যোগ দিতে তিনি ইতালিতে ছিলেন। সেখান থেকে আজকে সকালেই তিনি কিন্তু দেশে ফিরেছেন। ফেরার পরেই নানা ধরনের উৎকণ্ঠা, নানা ধরনের শঙ্কা বিভিন্ন মহলে আসলে গুঞ্জন ছিল এবং সেটা আসলে আলোচনা চর্চা হচ্ছিল। হঠাৎ করে একটি নোটিশ দেওয়া হয়েছে, জরুরি অতি জরুরি ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সভাপতিত্ব করবেন, কারণ তিনি একই সঙ্গে কমিশনেরও সভাপতি। তারপরে আমরা সেখানে দেখলাম সমস্ত রাজনৈতিক দলগুলো সেখানে উপস্থিত হয়েছেন। বিশেষ করে আমি যে ফলো করছিলাম, আমি বক্তব্য শুনছিলাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলছিলেন যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যেইভাবে এসেছিল তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, তিনি মনে করছিলেন কিছু না কিছু হয়তো বা ঘটেছে বা অতি জরুরি হয়তো কিছু হবে। উনি এসে যেটা বলছেন যে গতানুগতিক আলোচনা, কেউ কেউ আবার এটাকে যে গুঞ্জন চলছে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এটা দেখানোর জন্য প্রধান উপদেষ্টা একটি আগে যেইভাবে মিটিংগুলো ডেকেছেন এমন একটি মিটিং অনেকেই বলেছেন। আজকে যেটি হচ্ছে, আপনি আগামীকালকের পরের দিন জুলাই সনদ স্বাক্ষরিত হবে। আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে যে রাজনৈতিক দলগুলো কথা বলেছে তাদের কথা বলার স্টাইল কিন্তু ভিন্ন রকম ছিল। সবাই বলছে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে, খুব ভালো হয়েছে, সবাই মিলে কিছু না কিছু বিষয়ে ঐক্যমত তারা হচ্ছেন। কিন্তু বের হয়ে আসার পরে যখন তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তখন হচ্ছে আমরা দেখছি যে তারা কিন্তু কেউ বয়কট করছেন, কেউ বলছেন আমরা বিবেচনায় রেখেছি, আসলে আমরা সে বিষয়ে সিদ্ধান্ত নিব, তারা হচ্ছে এগুলো বলছেন। তো কে কি বলেছে সেই বিষয়টা যদি আমরা দেখি যে রাজনৈতিক দলগুলো আসলে এই ব্যাপারে কে কি অবস্থানে আসলে রয়েছে। যে নভেম্বর ও গণভোট জুলাই সনদের আইনি ভিত্তিতে অনড় জামাত, নির্বাচনের পথে ঝুঁকি তৈরি হোক চায় না বিএনপি, স্বাক্ষর করবে কিনা বিবেচনা করছে এনসিপি সহ বেশ কয়েকটি দল, সঠিক ইতিহাস না থাকায় সই করবে না বাম জোটের 5 দল, ঘোষণাপত্র বাদ দিলে স্বাক্ষর করবে না গণফোরাম। এই যে বিষয়গুলো আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে যে আলাপ যখন চলছিল তখন কিন্তু আমরা এই বিষয়গুলো দেখিনি। শুধুমাত্র বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি স্পষ্টত প্রধান উপদেষ্টাকে বলেছেন সামনে দাঁড়িয়ে, এই প্রথম কোনো রাজনৈতিক নেতাকে আমরা দেখলাম প্রধান উপদেষ্টার সামনে এত স্পষ্ট ভাষায় কথা বলছে। তিনি বলছেন, মাননীয় প্রধান উপদেষ্টা আপনি উপলব্ধি করুন আমরা আপনাকে সীমাহীন সমর্থন দিচ্ছি না, আমাদের মানে সমর্থনেরও একটা সীমারেখা আছে এবং আপনার সীমারেখা হচ্ছে কন্ডিশনাল। অন্য দলের যে কথাগুলো যারা বলছিলেন সেগুলো একটু জানতে চাই। জামায়াত ছিল সেখানে বাম দলগুলো ছিল, তারা কি বলছিলেন? জামাত আগের মতো একই অবস্থানে রয়েছে, একেবারে অনড় অবস্থানে। জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির তিনি বাইরে এসে কথা বলেছেন। প্রচার সম্পাদক ওইখানে ছিলেন মতিউর রহমান আকন্দ, তিনি বলেছেন যে নির্বাচন যেটি হবে ফেব্রুয়ারিতে সেই নির্বাচন জুলাই সনদের উপর ভিত্তি করে হতে হবে এবং যেইটা এখন আলোচনা চলছে যে ভোটের দিনে আসলে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া এবং সনদ নিয়ে যে গণভোটের আলোচনা চলছে সেই গণভোটটা তারা নভেম্বরেই চান। পাশাপাশি আপনি দেখবেন যে এনসিপিও একই রকম, কিন্তু তাদেরও দাবি যে গণভোট এবং ভোট একই দিনে চলবে না, ভোটের আগেই তারা হচ্ছে সেটির আইনি ভিত্তি চান, তার উপরে ভিত্তি করে তারা সেই নির্বাচন চান। এবং বাম জোট দেখবেন তারা কিন্তু সরাসরি ওয়াকআউট করেছেন, তারা বলছেন যে আমরা জুলাই সনদে স্বাক্ষর করব না। সব মিলিয়ে বিভিন্ন যে দাবি গত কয়েকদিন আগে, গত 1 বছর ধরে যে ঐক্যমতের যে জায়গাটি সেটি আসলে আজকেও চূড়ান্ত নয়, অনেকেই যাবেন কিনা সেখানে। আপনি বলছেন যে প্রধান উপদেষ্টার স্পষ্ট বার্তা, প্রধান উপদেষ্টা বার্তা দিয়েছেন আজকে প্রধান উপদেষ্টা বলছেন, যখন সালাউদ্দিন আহমেদ কথা বলেছেন বিএনপির যে আপনার প্রতি আমাদের সমর্থন কিন্তু কন্ডিশনাল, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, এর কোনো বিকল্প নাই। এর পরেই মূলত প্রধান উপদেষ্টা বক্তব্যটা রেখেছেন। তিনি বলেছেন যে আমি তো বারবার বলছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং আমি শুধু বলার জন্য বলছি, ব্যাপারটা এরকম নয়, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই ব্যাপারে তিনি সন্দেহ করতে না করেছেন বা তিনি বলছেন সন্দেহের কোনো অবকাশ নাই। এবং তিনি বলছেন যে এই ভোটটি একেবারে উৎসবমুখর হবে এবং উৎসবমুখর করতে সরকার যত ধরনের পদক্ষেপ সরকার সব কিছু নেবে। এবং প্রধান উপদেষ্টা আশা করেছেন, তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন যে রাজনৈতিক দলগুলো এতদিন ধরে 1 বছর ধরে যে বিভিন্ন বিষয়ে ঐক্যমত হলো, সেই যে স্বাক্ষর অনুষ্ঠান জুলাই সনদের শুক্রবারে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সবাই উপস্থিত হবে এবং তিনি সবাইকে নিয়ে বলছেন এটি একটি বাংলাদেশের জন্য মাইল ফলক, শুধু বাংলাদেশের জন্য না, বিশ্বের রাজনৈতিক ইতিহাসে একটি বিরল ঘটনা যে একটি দেশের সমস্ত রাজনৈতিক দল মিলে আগামীর বাংলাদেশ তারা কেমন গড়তে চায় সে বিষয়ে তারা বেশ কিছু বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন। কিন্তু কথা ভোট আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যটা একটু আরেকবার যদি ভোট আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টা বলেছিলেন যে উৎসবমুখর পরিবেশে ভোট, প্রধান উপদেষ্টা বলছেন যে ভোট উৎসবমুখর করতে যেই ধরনের সকল আয়োজনে তাদের যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত
তিনি তার সমস্ত পদক্ষেপ নেবেন। কদিন আগেও কিন্তু তিনি বলেছেন যে নির্বাচনে যে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে হচ্ছে যে তাকে মোতায়েন করা হবে এবং হচ্ছে যে সমস্ত জনগণ, তিনি একটা কথা বারবার বলেন যে ভোট নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। জনগণ যদি উৎসব মুখর পরিবেশে ঘর থেকে বেরিয়ে এসে ভোট দেয় তাহলে সেটা হবে যে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সামিল, এবং তিনি জনগণ যাতে ভোট দিতে আসেন তিনি সেই পটভূমি আসলে রচনা করতে চান, তিনি আজকেও সেটা জানিয়েছেন। সালেহ, আপনাকে ধন্যবাদ। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলের মতভিন্নতা, তাদের অবস্থান এবং প্রধান উপদেষ্টার বক্তব্যের বিষয়গুলো জানাচ্ছিলেন সহকর্মী নাজমুস সালেহী। পিআর ও আগে গণভোটের দাবিতে আন্দোলনকারীদের উদ্দেশ্যে ভালো নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেছেন, দেশ ও দেশের মানুষকে বাঁচাতে দরকার দ্রুত নির্বাচন। ঐকমত্য না হওয়া বিষয়ে জনগণের সমর্থন নিয়ে আসার আহ্বান তার। রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং বিএনপি সবাইকে নিয়ে দেশ করবে বলে জানান মির্জা ফখরুল। আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। মিজানুর রহমানের ক্যামেরায় ঠাকুরগাঁও থেকে আহমেদ সালেহিনের রিপোর্ট। এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়ন ছুটে বেড়াচ্ছেন উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ের বিভিন্ন প্রান্ত। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট টানতে নিজ সংসদীয় আসনে গণসংযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার সকালে ঠাকুরগাঁও এক আসনের গড়েয়া সহ বিভিন্ন ইউনিয়নের মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। বিএনপি মহাসচিব এ সময় বলেন, সাধারণ মানুষ অপেক্ষায় আছে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে। বিভেদ হিংসা পরিহার করে দেশটা নতুন করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান তিনি। হিংসার রাজনীতি এটা আমরা চাই না। আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করতে চাই না। সব রাজনৈতিক দলের নেতারা সবাই ঠিক করছে, ছাত্ররা মিলে ঠিক করছে যে কিছু কিছু সংস্কার করতে হবে তার দেশটা ভালোর জন্য। যেইগুলোতে সমস্ত দলগুলো এক হয়েছে, একমত হয়েছে, যারা গণভোট ও পিআর নিয়ে অযথা আন্দোলন করছে তারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। রাজনৈতিক দলগুলোকে বিভেদ তৈরি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশ ও মানুষকে বাঁচাতে দ্রুত নির্বাচন প্রয়োজন। দয়া করে দেশটাকে বাঁচান, এখন আর বিভাজন সৃষ্টি করবেন না। পিআরের কথা আমরা আলোচনা করি, তর্ক বিতর্ক করি, সেটা পার্লামেন্টে গিয়ে করি। দয়া করে নির্বাচনটা তাড়াতাড়ি হতে দেন, এই মানুষগুলো বাঁচুক। এদিকে আলাদা এক মতবিনিময়ে মির্জা ফখরুল বলেন, ব্যবসায়ী থেকে শুরু করে সেনাবাহিনীও নির্বাচনের মাধ্যমে দেশের অভিভাবক চায়। আমার সঙ্গে কিছুদিন আগে সেনাবাহিনীর প্রধানের কথা হচ্ছিল, তিনি বললেন তো উই আর গার্ডিয়ানলেস। ব্যবসায়ীরা বলতেছে, ভাই কবে নির্বাচনটা দিবেন? তারাও চায় যে দেশে একটা নির্বাচিত সরকার আসুক। এর আগে সুখানপুকুরি ইউনিয়নে মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, এটাই তার শেষ নির্বাচন, তাই তার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে বিএনপিকে ভোট দিতে সাধারণ মানুষকে আহ্বান জানান তিনি। এইবারে হয়তো আমার শেষ নির্বাচন, এই নির্বাচনে আপনারা আমাকে সাহায্য করবেন, দোয়া করবেন, ভোট দিবেন। নতুন দেশ গড়তে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজ জেলা ঠাকুরগাঁওয়ের বিভিন্ন প্রান্তে গণসংযোগ করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য আগামী নির্বাচনের অপেক্ষায় আছে। তাই রাজনীতিবিদদের প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন, কোনো বিভাজন তৈরি না করে সেই নির্বাচনের প্রস্তুতি নিতে সবাইকে আহ্বান জানান। ঠাকুরগাঁও থেকে আহমেদ সালেহিন, সময় সংবাদ। চাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। তবে নির্বাচনে ছাত্রদল ও শিবির সহ পাল্টাপাল্টি নানা অভিযোগ বিভিন্ন প্যানেলের। ছাত্রদলের বিরুদ্ধে লোকজন জড়ো করা, মব সৃষ্টির চেষ্টা সহ বেশ কিছু অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ছাত্র শিবিরের প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোট। এদিকে এলইডি বন্ধ, 100 গজের মধ্যে প্রচারণা, কালি মুছে যাওয়ার অভিযোগ তুলে ছাত্রদল প্যানেল। অন্যদিকে শিবির ও ছাত্রদলের প্যানেলের বিরুদ্ধে জাল ভোট, অমোচনীয় কালি ব্যবহার সহ অভিযোগ করেছেন বাম সমর্থিত বৈচিত্র্যের ঐক্য প্যানেল। ভোট কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করা, কর্মকর্তাদের অস্বচ্ছ আচরণ সহ 9টি অভিযোগ তুলে অনিয়মের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেল। আর অনিয়মের 10টি কারণ দেখিয়ে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে রিভলিউশন ফর স্টেট অব হিউম্যানিটি প্যানেল। শত শত ছাত্রদল যুবদলের কর্মী 1 নং রেলগেট সংলগ্ন রফিক ছাত্রাবাসের সামনে অবস্থান নিয়েছে। প্রশাসন কোনো প্রকার কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। বুথের 100 গজের মধ্যে কোনো প্রার্থীর যাওয়ার কথা না, কিন্তু আমরা দেখেছি সেই জায়গাগুলোতে বিভিন্ন প্রার্থী স্লিপ নিয়ে ঢুকে সেখানে তাদের হাতে ধরিয়ে দিচ্ছে এবং সেই জায়গায় ভোট চাচ্ছে।
যেটা একেবারেই অনুচিত ছিল। আমাদেরকে যে কালি দেওয়া হয়েছিল সেই কাগলিগুলো কয়েক সেকেন্ডের মধ্যে মুছে যাচ্ছিল। যেমন আমরা বিভিন্ন কেন্দ্রে দেখলাম, যখন ঘুরছি পর্যবেক্ষণ করলাম, তখন বিভিন্ন শিক্ষার্থীরা আমাদের অভিযোগ দিচ্ছিল। নির্বাচনের যে 100 গজের মধ্যে যে লাইনগুলো আছে সেখানে তারা ব্যালট স্লিপ বিতরণ করছে, এগুলো তো আসলে বিধির লঙ্ঘন। এবং বারবার যখন প্রশাসনকে এবং নির্বাচন কমিশনকে অভিযোগ করা হচ্ছে, তারা এগুলোর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা আসলে গ্রহণ করছে না। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শফিকুল আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, যে 5টি অনুসারে ভোট গ্রহণ হয়েছে সেই 5টি অনুষ্ঠানে এখন ভোট গণনা চলছে যে ওএমআর মেশিনের মাধ্যমে। আমরা সেটা একটু দেখানোর চেষ্টা করব। তবে আমি এখানে যে আছি, এখানে এই অনুষদে অর্থাৎ ব্যবসায়ী প্রশাসন অনুষদে প্রায় 7,000-এর বেশি ভোটার রয়েছে। এখানে একটি হল সংসদের ফলাফল ঘোষণা করা হয়েছে। এখানে শিল্পী আব্দুর রশিদ চৌধুরী হোস্টেলের এখানে যে হল সংসদ ভিপি প্রার্থী খন্দকার কামরুল আল ফাহিম জয়ী হয়েছেন এবং জিএস প্রার্থী জয়ী হয়েছেন মোহাম্মদ আফসা সরকার। এবং আমি যদি কেন্দ্রীয় চাকসুর অর্থাৎ কেন্দ্রীয় সংসদ নির্বাচনের ভিপির কথা বলে যাই, সেক্ষেত্রে যে শিবির সমর্থিত যে ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় তিনি এগিয়ে আছেন ভিপি প্রার্থীতে। এবং এখানে জিএস হিসেবে রয়েছে বৈচিত্র্য ঐক্য যে প্যানেলটি রয়েছে, সেটির জিএস সুদর্শন চাকমা জিএস হিসাবে এই কেন্দ্রে নির্বাচিত হয়েছেন এই হলে। তো এই পর্যন্ত মাত্র একটি হলে, সামান্য একটি হলে আমরা পেয়েছি এবং এখানে প্রায় 7,000-এর বেশি ভোটার রয়েছে। 7,000 ভোটার আমরা কিছুক্ষণ পরে হয়তো আস্তে আস্তে সেই হলগুলো, এখানে 4টি হল, বিশেষ করে প্রীতিলতা, বিজয় 24, শহীদ ফরহাদ এবং যে আরেকটি শিল্পী বশির চৌধুরীর যে কেন্দ্র, এই 4টিতে একটি হলের ভোট হল ঘোষণা করা হয়েছে। তো আমরা এই মুহূর্তে দেখছি আসলে ওএমআর মেশিনের মাধ্যমে যে ভোট গণনা হচ্ছে। এবং ঠিক একইভাবে যে 5টি অনুষদে যে 48টি যে বিভাগ রয়েছে সেখানে যে ভোট হয়েছে, সেই ভোটগুলো আস্তে আস্তে কিন্তু যে অডিটোরিয়াম রয়েছে সেখানে কেন্দ্রীয়ভাবে প্রতিটি অনুষদের 5টি অনুষদের ভোট সেখানে গণনা হবে। বিশেষ করে কলা অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, বিজ্ঞান অনুষদ এবং ব্যবসা অনুষদ এবং আইটি সবগুলো সেই অডিটোরিয়ামে গণনা করা হবে। সেখান থেকে আসলে পুরোপুরি যে কে ভিপি হয়েছে চাকসুতে কেন্দ্রীয় সংসদ নির্বাচন এবং কে জিএস হয়েছে এবং হল সংসদে কারা ভিপি বা জিএস হয়েছে সেটি সেখান থেকে আমরা জানতে পারবো। তবে সেটি একটু সময় লাগবে, হয়তো 1টা 2টা এরকম হতে পারে। তবে আমরা কীরকম ভোট সংগ্রহ হয়েছে সেক্ষেত্রে আমরা কয়েকটি কেন্দ্রে দেখেছি 69% ভোট পড়েছে এবং আরেকটি কেন্দ্রে 72% ভোট পড়েছে। সেক্ষেত্রে সব কিছু মিলিয়ে বলা হচ্ছে এখানে 60% থেকে বেশি ভোট কাস্ট হতে পারে বলে তারা ধারণা করছে। অনেকেই বলছে এটি 65% হতে পারে। তো সব কিছু মিলিয়ে বলা যায় এই পুরোপুরি যেই 27,000-এর যে ভোটার ছিল সেখান থেকে যদি 60% হয় ভোটার হয়, সেক্ষেত্রে প্রায় 15,000 ভোটার যদি ভোট দেয় সেক্ষেত্রে এগুলো গণতে আরও প্রায় 3-4 ঘন্টা লেগে যাবে। তবে এখানে তারা বলছে 1টা বা 2টা হতে পারে রাত। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চাকসু নির্বাচনের ভোট গণনার খবর জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল আলম। এদিকে রাত পোহালেই রাকসু নির্বাচনের ভোট গ্রহণ প্রস্তুত বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওএমআর মেশিনে দ্রুত ফল ঘোষণার প্রত্যাশা নির্বাচন কমিশনের। ক্যাম্পাস জুড়ে 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানান আরএমপি কমিশনার। দীর্ঘ 36 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। প্রস্তুত বিশ্ববিদ্যালয় প্রশাসন। 9টি একাডেমিক ভবনে স্থাপিত 17টি বুথে ভোট গ্রহণ হবে। কেন্দ্রীয় রাকসুর 23টি পদে মোট 305 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। 17টি হল সংসদে 255টি পদে মোট 555 জন প্রার্থী এবং সিনেটে 5টি পদে 68 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচন ঘিরে নেওয়া হয়েছে 3 স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে 2300 পুলিশ সদস্য। কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা আরএমপি কমিশনারের। আইন শৃঙ্খলা অবনতির আমরা আশঙ্কা করছি না, তারপরেও যদি কোনো মহল চেষ্টা করে আমরা কিন্তু সেটাকে কঠোরভাবে আমরা ব্যবস্থা নিব। আমরা কিন্তু আইন প্রয়োগের ক্ষেত্রে আমরা কোনো ছাড় দিব না। ওএমআর মেশিনের মাধ্যমে দ্রুত ও নির্ভুলভাবে ফল ঘোষণা করা হবে। প্রতিটি কার্যক্রম সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে এবং স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হবে বলে জানায় কমিশন। ওএমআর মেশিনে এটি রিড করে আমরা যথাসম্ভব দ্রুততার সাথে ফলাফল প্রকাশের চেষ্টা করব এবং নির্ভুল। তাড়াহুড়া করার জন্য আমরা ভুল এবং কোনোভাবেই
অগ্রহণযোগ্য কোনো ফলাফল আমরা প্রকাশ করব না। নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি কার্যক্রম সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে এবং স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হবে। রাকসুতে ভোট দিবেন ২৮,৯০২ জন শিক্ষার্থী। নির্বাচনকে ঘিরে ৩ দিন সভা সমাবেশ ও অস্ত্র বহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আলতাফ হুসাইন, সময় সংবাদ, রাজশাহী। কাল যমুনা অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়ে শাহবাগ মোড় ছাড়লেন এমপিও শিক্ষকরা। আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন তারা। ৩ দফা আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। মূল বেতনের ২০% বাড়ি ভাড়া ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫% উৎসব ভাতার দাবিতে কর্মবিরতিতে এমপিওভুক্ত শিক্ষকরা সরকারকে বারবার আলটিমেটাম দিয়েও সাড়া না মেলায় পালন করছেন একের পর এক কর্মসূচি। বুধবার দুপুর ১২টার মধ্যে প্রজ্ঞাপন জারি না হয় পূর্ব ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা নিয়ে বের হন শিক্ষকরা। শাহবাগ থানার সামনে এলে বাধা দেয় পুলিশ। এ সময় ব্যারিকেড ভেঙে ফেলেন আন্দোলনকারীরা। পরে শাহবাগ মোড় অবরোধ করেন। তারা আমাদেরকে মারুক, পেটাক, গুলি করুক, আমরা বুক পেতে গুলি সহ্য করবো, তারপর আমরা রাজপথে ছাড়বো না। এমপিওভুক্ত শিক্ষকরা জানান সরকারের পক্ষ থেকে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও এর প্রতিফলন নেই। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, আমাদের চলতেই থাকবে। কেন্দ্রীয় শহীদ মিনারে নির্ঘুম রাত কাটিয়েছি, কিন্তু সরকারের এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমাদের কোনো আশ্বস্ত করা হয় নাই। বারবার আমরা আশ্বাসে বিশ্বাসী নই, এবার পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন ছাড়া আমরা ঘরে ফিরে যাব না। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রার ঘোষণা দিয়ে ২.৫ ঘন্টা পর শাহবাগ মোড় ছেড়ে দেন শিক্ষকরা। সেখান থেকে আবারও শহীদ মিনারে অবস্থান নেন তারা। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। মিরপুরের অগ্নিকাণ্ডে নিহতদের ময়নাতদন্ত এখনও শেষ হয়নি। ১৬টি মরদেহের ৬টির সুরতহাল সম্পন্নের কথা জানিয়েছে সিআইডির ফরেনসিক বিভাগ। ময়নাতদন্ত শেষ হওয়া মরদেহগুলোর দাবিদার স্বজনদের বৃহস্পতিবার সিআইডির মালিবাগ কার্যালয়ে ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। এদিকে এখনও লাশ হস্তান্তর প্রক্রিয়া শুরু না হওয়ায় ঢাকা মেডিকেল মর্গের সামনে জড়ো হওয়ার স্বজনদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। এ সময় স্বজনরা দ্রুততম সময়ে ময়নাতদন্ত শেষ করে লাশ হস্তান্তরের দাবি জানান। হারা বলতেছে 5 মিনিট 10 মিনিট এরকম করে দিন তো আজকে কাবার হয়ে গেল। আমরা কালকে তো মনে করেন দেশের তো আইসা মনে করেন সারা তো ঘুমই হয় নাই, কিছুই হয় না। হারা আমাদের ভালো মন্দ কিছু জানাই না। 3বার 4বার মেডিকেলে আসছি, হ্যাঁ এখন পর্যন্ত আমাদের লাস্টে পাচ্ছে না, লাস্ট আসে না কি ওটা বলতেছে না। লাস্টে যে দিবে কখন এটাই আমরা জানতে চেয়েছি বারবার, কিন্তু এইটারই তো উত্তর পাইতেছি না। রাতের সময় আরও থাকছে। পাকিস্তান ও আফগান তালেবানের মধ্যে ৪৮ ঘন্টার যুদ্ধবিরতি চুক্তি কার্যকর। ইসলামাবাদের হামলায় ১৫ জন নিহতের দাবি তালেবান সরকারের। একদিনে ট্রাইব্যুনালে আওয়ামী লীগের মন্ত্রী উপদেষ্টা সহ ৪৫ আসামি। শুনানি শেষে ৮ ডিসেম্বরের মধ্যে শীর্ষ নেতা সহ ১৬ আসামির বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশ দেন আদালত। এদিন শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে চতুর্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন। প্রায় ৩ মাস পর একসঙ্গে আওয়ামী লীগের ১০ মন্ত্রী, ২ উপদেষ্টা সহ মোট ৪৫ জনকে আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালের হাজতখানা ও কাঠগড়ায় তারা যতটুকু সময় ছিলেন একে অপরের সঙ্গে কুশল বিনিময় করে কাটিয়েছেন। এ সময় তাদের হাস্যোজ্জ্বল দেখা যায়। হাসানুল হক ইনুকে উদ্দেশ্য করে দীপুমণিকে বলতে শোনা যায়, শক্ত থাকেন, মনোবল হারায়েন না। পরে আওয়ামী লীগের শীর্ষ নেতা, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও সরকার ঘনিষ্ঠ ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত ৮ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। ২-৩ জন করে গ্রুপ করে সবার বিরুদ্ধেই প্রায় তদন্ত রিপোর্ট সমাপ্তির দিকে আছে। খুব সহসাই এদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট এবং ফরমাল চার্জ দাখিল হবে। এদের বিরুদ্ধেও আনুষ্ঠানিক বিচার শুরু হয়ে যাবে। এরপর আইনজীবীদের সঙ্গে কিছু সময় কথা বলে কারাগারের উদ্দেশ্যে রওনা দেন আসামিরা। এ সময় প্রিজন ভ্যানে আওয়ামী লীগের মন্ত্রীদের উদ্দেশ্য করে অপর আসামি এক পুলিশ কর্মকর্তা বলেন, কাদের জন্য ফাইট করেছি, কারাগারে একটুও খবর নেন না স্যার।
এদিন শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার চতুর্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এই এভিডেন্স দিয়ে আন্তর্জাতিক কোনো আদালত হোক, বিশ্বের যে কোনো দেশের যে কোনো আদালতে তোলা হোক, অকাট্যভাবে এই অপরাধীদের, এই আসামিদের অপরাধ প্রমাণিত হবে। সুপিরিয়র কমান্ড থেকে অর্ডার আসা, তার নিচের টায়ারে, তার নিচের টায়ারে, তার নিচের টায়ারে, সমস্ত কিছু অকাট্যভাবে প্রমাণিত হয়েছে। এছাড়া আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাক্ষ্য গ্রহণ হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ। আর চট্টগ্রামে জুলাই আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের মামলায় সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলামকে 30 অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন বিশেষ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সামাজিক মাধ্যমে টার্গেট তরুণীকে দেয়া হয় উচ্চ বেতনে চাকরির প্রলোভন। পরে বিয়ের নাটক সাজিয়ে ভুয়া কাগজে স্পাউস ভিসায় পাঠানো হয় চীনে। সেখানে নিয়ে করানো হয় পতিতাবৃত্তি। রাজি না হলে চলে অমানুষিক নির্যাতন। আন্তর্জাতিক নারী পাচার চক্রটির 4 জনকে গ্রেফতারের পর র্যাব জানায় গত 7 থেকে 8 বছরে এদের খপ্পরে পড়েছেন অসংখ্য তরুণী। কাজী বিয়ে পড়াচ্ছেন, দুপাশে বসে আছে বর কনে, তবে পুরোটাই নাটক। চীনা নাগরিকদের সঙ্গে বাংলাদেশি তরুণীদের এই বিয়ের নাটক সাজানো হয় রাজধানীর উত্তরার বিভিন্ন রেস্টুরেন্টে। হুবহু আসল কাগজপত্রের মতো। ভুক্তভোগী তরুণী বলছেন, এসব আনুষ্ঠানিকতার আগে চক্রের সদস্যরা তাকে টিকটকে পরিচয়ের পর চাকরির প্রলোভন দেন, পরে আনেন ঢাকায়। আমি তো বিউটি পার্লারে কাজ করতাম, তো ওরা সেটাই বলছে, কিন্তু ওরা আসলে এখানে যাওয়ার পর এই কাজটা দেয় না। শুধু নিজেই নন, প্রলোভনে পড়ে এ রাস্তায় নামিয়েছিলেন খালাতো বোনকেও। চীনে পৌঁছা মাত্রই বুঝতে পারেন চক্রের খপ্পরে পড়েছেন তারা। আমি আসার পরে যখন মামলাটা করছি, ওরা যখন জানতে পারছে, আমার কাজিনের থেকে ফোনটা নিয়ে নিছে, ওকে অনেক মারধর করছে। ভুক্তভোগী দেশে ফিরে মামলা করলে তদন্তে নামে র্যাব। মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় চক্রের 4 সদস্যকে। র্যাব বলছে 7 থেকে 8 বছর আগে চীনা নাগরিকদের চালক হিসেবে দায়িত্ব পালন করতেন গ্রেফতার আব্বাস ও বাবু। পরে গড়ে তোলেন সংঘবদ্ধ আন্তর্জাতিক নারী পাচার চক্র। 7-8 বছরে প্রায় 1/2 শতাধিক মেয়ে এই পন্থায় দেশ ত্যাগ করে। যাত্রী চাপ সামাল দিতে রোববার থেকে 1 ঘন্টা বাড়ছে মেট্রো চলাচলের সময়। ডিএমটিসিএল জানিয়েছে সকাল 6:40 থেকে মেট্রো রেল চলবে রাত 10:10 পর্যন্ত। নভেম্বরে ট্রিপ বাড়লে বিরতি কমবে বলেও জানানো হয়। প্রায় 2.5 বছরের বেশি সময় ধরে রাজধানীতে যাত্রী পরিবহন করছে দ্রুতগতির বাহন মেট্রো রেল। যানজট থেকে বাঁচতে অনেকে ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে মেট্রো রেলে চলাচল করে থাকেন, তাই প্রতিনিয়তই বাড়ছে চাপ। বাড়তি যাত্রী চাপ সামাল দিয়ে সেবার মান বাড়াতে মেট্রো রেলের সময়সূচিতে পরিবর্তন আনছে ডিএমটিসিএল। সকালে বর্তমান সময়ের চেয়ে 8 ঘন্টা আগে মেট্রো রেল চলাচল শুরু হবে, আর রাতে এখনকার সময়ের চেয়ে 8 ঘন্টা বেশি চলবে। এই সিদ্ধান্তে খুশি যাত্রীরা। আধা ঘন্টা আগে যেটা বললেন, তাহলে আমাদের জন্য আসলে খুবই সুবিধা হয়। শিডিউল বাড়বে, যত ট্রিপ বাড়বে আমাদের যাতায়াতের জন্য আরেকটু সহজ হবে। আগামী রোববার থেকে নতুন সময়সূচিতে মেট্রো রেল চলাচল করবে বলে জানিয়েছে ডিএমটিসিএল। পাশাপাশি ট্রিপের সংখ্যাও বাড়ানো হবে। উত্তর থেকে যেমন লাস্ট ট্রেন ছেড়ে যেত 9টা, সেটা এখন লাস্ট ট্রেন ছাড়বে 9:30-এ। মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছেড়ে আসতো 9:40-এ, সেটা চলে আসবে এখন 10:10-এ ছেড়ে আসবে। আগে যে ট্রিপ সংখ্যা ছিল তার থেকে আরও 7টা ট্রিপ আমাদেরকে বাড়তি চালানো হবে, আবার আমরা চালাবো যাত্রীদের সুবিধার জন্য। মেট্রো রেলে দৈনিক গড়ে 4.5 লাখ যাত্রী চলাচল করেন। বাড়তি সময় ও ট্রিপ শুরু হলে যাত্রী সংখ্যা 5 লাখ ছাড়িয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। অস্ত্র মামলার অভিযোগ আদালতে স্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন ইন্টারপোলের লাল তালিকায় থাকা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলী। সুব্রত বাইন সহ 4 জনের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মামলার বিচার কাজ শুরু হয়েছে। ঢাকার অপরাধ জগতে 7 স্টার খ্যাত আলোচিত সন্ত্রাসী সুব্রত বাইন ডাবল ট্রিপল মার্ডার সহ নেপালের কারাগার থেকে সুড়ঙ্গ করে পালানো, সিনেমার মতো এমন নানা ঘটনায় আলোচনায় উঠে আসে সুব্রত বাইন। চলতি বছরের 27 মে ইন্টারপোলের রেড নোটিশে থাকা এই কন্ট্রাক্ট কিলার ও তার সহযোগী মোল্লা মাসুদকে কুষ্টিয়া থেকে আটক করে সেনাবাহিনী। পরে তাদের দেওয়া তথ্যে রাজধানীর হাতিরঝিল থেকে তার সহযোগী শুটার আরাফাত ও শরীফকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 53টি গুলি এবং 1টি স্যাটেলাইট ফোন। এর পরিপ্রেক্ষিতে অস্ত্র আইনে মামলা করে পুলিশ। বুধবার এই মামলায় সুব্রত বাইন ও তার 3 সহযোগীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 15 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে মামলাটির তদন্ত রিপোর্ট
যেটাকে আমরা চার্জশিট বলি, সেটা এই আসামিদের বিরুদ্ধে দাখিল করা হয়। উভয়ের বক্তব্য রাখার পর বিজ্ঞ আদালত এই 4 জনের বিরুদ্ধে অস্ত্র আইনের 19-এর এ ধারা মতে চার্জ গঠন করেন। মামলার অভিযোগপত্রে বলা হয়, গ্রেফতারের সময় সুব্রত বাইনের কাছ থেকে 2টি বিদেশি পিস্তল, 4টি ম্যাগাজিন, 20 রাউন্ড গুলি, 2টি সুইচ গিয়ার ও 1টি স্যাটেলাইট ফোন, মোল্লা মাসুদের কাছ থেকে 1টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 10 রাউন্ড গুলি, শরীফের কাছে 1টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 10 রাউন্ড গুলি এবং শুটার আরাফাতের কাছ থেকে 1টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন ও 13 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। যদিও অস্ত্র থাকার কথা অস্বীকার করেন আসামিপক্ষের আইনজীবী। সাক্ষীর মাধ্যমে প্রমাণ হবে যে অস্ত্রগুলো কিভাবে পাওয়া গেছে, কিভাবে পেয়েছে, কোথায় পেয়েছে, কার কাছে কিভাবে পেয়েছে। বিচারক আসামিদের অভিযোগপত্র পড়ে শোনালে সুব্রত বাইন নিজেকে নির্দোষ দাবি করেন। অপর আসামি শরীফের জামিন আবেদন করলে তা নামঞ্জুর করা হয়। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তান ও আফগান তালেবান প্রশাসনের মধ্যে 48 ঘন্টার যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয়েছে এই যুদ্ধবিরতি। মঙ্গলবার দেশ দুটির উত্তর পশ্চিম সীমান্তে আবারও গোলাগুলি হয়। হামলায় অন্তত 15 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান সরকার। আহত হয়েছেন শতাধিক মানুষ। অন্যদিকে পাকিস্তানের চামান সীমান্তে গুলি বিনিময়ের সময় পাকিস্তানি 4 নাগরিক আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। বুধবার স্থানীয় সময় ভোরে পাকিস্তান সেনাবাহিনীর ড্রোন হামলার ভিডিও প্রকাশ করে ইসলামাবাদ। এতে দেখা যায় স্পিন বোলদাক সীমান্তে আফগানিস্তানের তালেবান বাহিনীর এক সাঁজোয়া যান ও সীমান্ত পোস্টে বোমাবর্ষণ করছে পাকিস্তানি ড্রোন। বিস্ফোরণের পর ধোঁয়া ছড়িয়ে পড়ে সীমান্ত জুড়ে, হতাহত হন বহু মানুষ। অন্যদিকে পাকিস্তানের চামান সীমান্তে কাস্টমস পয়েন্টের কাছে যাত্রীরা অপেক্ষারত অবস্থায় গোলাগুলির সময় 4 জন আহত হন। অবশেষে বুধবার সন্ধ্যায় 48 ঘন্টার যুদ্ধবিরতিতে সম্মত হয় 2 দেশ। ইসলামাবাদ জানায় উভয় পক্ষই আলোচনার মাধ্যমে সীমান্ত ইস্যুর শান্তিপূর্ণ সমাধানে কাজ করবে। তালেবান মুখপাত্র এক্সে পোস্ট করে পাকিস্তানের হামলাকে অযৌক্তিক ও উস্কানিমূলক আখ্যা দেন। যুদ্ধবিরতির ঘোষণার আগে 2 দেশের সীমান্ত বাণিজ্য বন্ধ হয়ে পড়ে এবং দুপাশে শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে যায়। এর আগে পাকিস্তানের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বৃহস্পতিবার আফগানিস্তানের তালেবান তাদের সীমান্তে প্রথমে হামলা চালায়। যদিও ইসলামাবাদী শনিবারে হামলা চালিয়ে উস্কানি দিয়েছে বলে দাবি করে তালেবান প্রশাসন, আর এতে প্রাণ হারান বহু মানুষ। একসময়ের মিত্র পাকিস্তান ও আফগান তালেবানের সম্পর্কের অবনতি শুরু হয় 2021 সালে তালেবানের কাবুল দখলের পর। ইসলামাবাদ অভিযোগ করে আফগানিস্তান থেকেই পাকিস্তান বিরোধী জঙ্গি হামলার পরিকল্পনা করা হচ্ছে। তবে তালেবান বরাবরই সে অভিযোগ অস্বীকার করে আসছে। নাদিম মারজান, সময় সংবাদ। দেখছেন রাতের সময়। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ড্র করে আক্ষেপে পড়ছেন জামাল ভুঁইয়া। দলের পারফরমেন্স নিয়ে খুব বেশি অসন্তোষ না থাকলেও রক্ষণভাগের ফুটবলারদের কর্মকাণ্ডে ক্ষোভ ছাড়লেন অধিনায়ক। নভেম্বরে ভারতের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচ হলেও সেই ম্যাচ জিতে দর্শকদের ভালোবাসার প্রতিদান দিতে চান জামাল। ডিফেন্স লাইন মেবি কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। ওরা অফকোর্স ওরা বেস্ট ট্রাই করছে, বাট অফকোর্স ফার্স্ট ম্যাচ 4টা গোল রিসিভ করছি আমরা, এটা ইটস নট অ্যাকসেপ্টেবল। নেক্সট ম্যাচটা ইন্ডিয়ার সাথে সাপোর্টার আছে, ফ্যামিলি আছে, ফ্রেন্ডস আছে, ওর জন্য আমরা খেলব। এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। সনদ সইয়ের একদিন আগেও কাটেনি মতভিন্নতা, সই করবে না বাম জোট। বিবেচনায় এনসিপি, অনড় অবস্থানে জামায়াত, ঝুঁকি চায় না বিএনপি। ফেব্রুয়ারিতে ভোটের প্রত্যয় সরকারের। চাকসুতে ভোট উৎসবের পর চলছে গণনা। বুথে চিরকুট ইস্যু ও ব্যালটে সই না থাকা নিয়ে উত্তেজনা। ছাত্রদল শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ। এবং মিরপুরে রাসায়নিক গুদামের আগুন নিভলেও বের হচ্ছে ধোঁয়া। বন্ধ আশপাশের কারখানা, বিশেষ পোশাকেও ঢুকতে ব্যর্থ দমকল কর্মীরা। ঘোষণা দিয়েও ঢামেক থেকে হয়নি লাশ হস্তান্তর। এই ছিল রাতের সময়ে। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়ে।